তুমি ছাড়া আমার কেউ নেই নাহিদ। বাবা মাও আমাকে বোঝা মনে করেন। এখন তুমিও যদি ফিরিয়ে দাও আমি কোথায় যাব? মিথিলার হু হু কান্না থামছে না। নাহিদের ভীষণ মায়া হলো। নির্মল মনটায় পাপ নেই বিদায় ধরে নিল সব কথাই সত্যি। সংকোচে ভর্তি হাতটা তুলে কোনো রকম মেয়েটার মাথায় রাখলো। সে বলল, আমি আছি, কেঁদো না। তীব্র অফিসে ঢুকতে সিকিউরিটি গার্ড আটকালেন। স্যার এখন লাঞ্চ করছেন, পরে যান। ছেলেটার মেজাজ এমনিতেই তুঙ্গে, সেই আগুনে ঘি পড়লো এবার। চোখের চশমাটা খুলে বোতামের খাজে গুজলো, বলল তপ্ত স্বরে, তোর স্যারের বাপ এসেছে আর তুই আমার সাথে লাঞ্চ মারাচ্ছিস? লোকটা তাজ্জব হলেন কিছু। এইভাবে তো একজনই কথা বলে। গোল গোল চোখে কিছুক্ষণ দেখলেন ওকে, পরপরই তুতলে বললেন, ছোট স্যার, সরি স্যার, আমি স্যার আপনাকে স্যার চিনতে পারিনি স্যার। তীব্র একটু দমলো। দোষ এর নয়, দোষ তার বেশভূষার। মুখ না খুললে কেউ চিনতেই পারে না। পাল্টা কিছু বলল না, তাই চোখ দিয়ে একপাশে সরতে বোঝালো। ভদ্রলোক সহসা সাইডে চেপে গেলেন। ও ঢুকলো ভেতরে। জামশেদ খাবার খাচ্ছেন। আজ একা নেই। পাশে চেয়ারটায় আবুল বসে, তার সামনেও এক থালা খাবার। মচমচে জুতোর আওয়াজে দরজার পানে চোখ তুলল জামশেদ। অমনি হই হই করে ফেললেন। আরে এসো এসো, তোমার অপেক্ষাতেই ছিলাম। তীব্রকে দেখে আবুল শটান দাঁড়িয়ে পড়লেন। ঠোঁটে লম্বা হাসি ঝুলিয়ে বললেন, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? লাঞ্চ করেছেন? খাবার আনাবো? তীব্র ওকে পুরো এগিয়ে গেল। সোজাসুজি বাবাকে বলল। ডেকেছেন কেন? জামশেদ ছুরি দিয়ে চিকেনের পিসটা টুকরো টুকরো করছেন, বললেন, ইনস্টা তো কালই দিলাম, বিস্তারিত বলবো, দাঁড়াও। আবুল ভুগছেন দোটানায়। কথাটা কি তীব্র শুনেছে? ফের শুধালেন। ইয়ে স্যার, আপনি কি লাঞ্চ করবেন? তীব্র বিরক্ত চোখে চাইল। তুই খাচ্ছিস খা, আমাকে জ্বালাচ্ছিস কেন? আবুল কটমট করলেন মাথা নুইয়ে। ভালো কথা বললেও দোষ, অসভ্য ছেলে। জামশেদ বললেন, আবুল, এত কথা বলো না, চুপচাপ খাও। আবুল খেতে পারলেন না। তার ভেতর দুরকম টানাপোড়ান চলছে, একটা আনন্দের আরেকটা ভয়ের। এখন কোনটা জিতবে কে জানে। জামশেদের ঠোঁটের কোণায় চতুর হাসি, জলজল করছে চোখ মুখ। এই যে চোখের সামনে ছেলে আনচান করে দাঁড়িয়ে ছটফটাচ্ছে, তার বুলিরা সেসব যেন ভীষণ উপভোগ্য। বললেন, লাঞ্চ না করো, বসো অ্যাটলিস্ট। তীব্রর তীক্ষ্ণতা বাড়ল, গাঢ় হলো সন্দেহ। তার বাবার মতিগতি সুবিধার নয়। ও বসলো না, সরাসরি প্রসঙ্গ তুলল। আপনি কি পুষ্পিতার ব্যাপারে কিছু বলবেন? শব্দ করে হেসে উঠলেন জামশেদ। স্বাস্থ্যবান পরিপাটি শরীরটা দোল খেলো সাথে। ঠিক জায়গায় ঘা পড়েছে তাহলে। পরপরই কেমন ভোল পাল্টে দিলেন ভদ্রলোক। হাস্যমুখ বদলে ফেললেন কাঠে কঠোর বাক্য উগড়াতে। আমি অবাক হচ্ছি তীব্র, এত দাম দিয়ে একটা ফ্ল্যাট কিনে তুমি ওনারের নামে অন্য একটা মেয়ের নাম বসিয়েছো। তীব্রর প্রশ্ন উত্তর মিলল। কপাল টান টান করে বলল, ও, তাহলে খবরটা ওখান থেকে পেয়েছেন? যাক, পরিশ্রম আমারই কিছুটা কমে গেল। পুষ্পিতা অন্য কোনো মেয়ে নয় ড্যাড, সে আমার নিজের কেউ। কি উল্টাপাল্টা বলছো? তোমার নিজের কেউ মানে? বাই এনি চান্স তুমি কি এই মেয়ের জন্য গাজী পরে হেঁটে দিয়ে পড়ে আসো? তীব্র সদর্পে বলল। হ্যাঁ। জামশেদ হতবাক হয়ে বললেন, এই জন্য একটা দামি ফ্ল্যাট তুমি মেয়েটাকে দিয়ে দিলে? হাউ রিডিকিউলাস। কেন, কি পেয়েছো মেয়েটাতে? আমি যদি ভুল না হই, ও একটা রাস্তার মেয়ে, বাবা মা কিচ্ছু নেই, অন্যের বাড়িতে আশ্রিতা। অমন চালচুলোহীন মেয়ের সাথে কি সম্পর্ক তোমার? তীব্র টেবিল থাপড়ে বলল, ব্যাস, আমার সামনে ওকে নিয়ে আর একটাও বাজে কথা বলবেন না। ও রাস্তার মেয়ে নয়, ও আমার সব। আমি ওকে ভালোবাসি। সেই থাপ্পড়টায় কেঁপে উঠলেন আবুল। প্রৌঢ় ঠোঁট যুগল ঠক ঠক করছে। অসভ্য ছেলেটা যদি বাপের রাগ ওনার উপর ঝেড়ে দেয়। সহসা দুপিয়ে পিছিয়ে গেলেন তিনি, যাতে হাত বাড়ালেও তীব্র ছুতে না পারে। জামশেদ স্তব্ধ, বিমূর্ত। ভালোবাসো? তোমার মাথা ঠিক আছে? তুমি একজন মন্ত্রীর ছেলে তীব্র, ভুলে গেছো সেটা? তীব্র দরাজ গলায় বলল, আই ডোন্ট কেয়ার। আপনার মন্ত্রিত্বের জোরে আমি চলিনি, চলবো না। রাস্তার কেন, ভিতু মেয়ে যদি এই পৃথিবীর সব থেকে দুস্থ দুর্গত মেয়েও হয়, তাও আমি ওকেই ভালোবাসবো, আর বিয়েও ওকেই করব। ঘোষণা দিয়ে তীব্র বেরিয়ে গেল। জামশেদ নির্বাক চেয়ে রইলেন। আবুল ঠোক গিললেন। বাপরে, কি তেজ ছেলের!
চশমাটা বাম হাতে ওপরে উঠালেন একটু। জামশেদের স্তম্ভিত মুখখানা খেয়াল করে ক্রুড়ো হাসলেন পরপর। দাউ দাউ আগুনে আরেক ফোঁটা কেরোসিন ঢালতে ঢালতে বললেন, ছোট স্যারের সাহস দেখলেন স্যার? আপনার মুখের ওপর এভাবে কথা বলে গেল, আমি তো ভাবতেই পারছি না। জামশেদ কিছুক্ষণ থম মেরে রইলেন, চোখ তুললেন, হঠাৎ বললেন, গাজীপুরে কিছু লোক ঠিক করো এক্ষুনি। ভদ্রলোক প্রশ্ন নিয়েছে। তিনি বললেন, তীব্র পৌঁছানোর আগেই ওই মেয়েটাকে সরিয়ে দাও। পৃথিবীর কোনো কোনায় যেন কোনো চিহ্ন না থাকে। উষ্ণ বাতাবরণ যেমন আচমকায় ঝড়ে শীতল হয়ে ওঠে, জামশেদের একটা ঘোষণা তেমন করে কক্ষের সব পাল্টে দিল। পুষ্পিতাকে অপহরণ, তারপর খুন, কি লোমহর্ষক পরিকল্পনায়! অথচ আবুলের প্রৌঢ় চেহারা চকচক করে ওঠে, দুই কালচে ঠোঁটের ভাঁজে বীভৎস হাসি। তাহলে এতদিনে একটা দারুণ সুযোগ মুঠোয় আসছে তার। এই যে তীব্র ফ্ল্যাট কিনে মালিকানা একটা মেয়ের নামে দিয়েছে, খবরটা তো জামশেদকে আবুলই পৌঁছে দিলেন। মেয়েটাকে, বাবা মায়ের পরিচয়, কোথায় থেকে, সব তার নিজের জোগাড় করা। তীব্রর সঙ্গে যে বেশ কমাস ধরে পুষ্পিতার মেলামেশা আছে, শুধু সেটুকুই চেপেছিলেন তিনি। চেয়েছিলেন ছেলে নিজে তার ফষ্টি নষ্টির কথা স্বীকার করে যাক। এই সুযোগে বাপ ছেলের একটা তুমুল লড়াই হবে, হচ্ছিল। কিন্তু জামশেদের নেতিয়ে পড়ায় কিছু আশাহত হন আবুল। যে আশা ফের দপ করে চলে উঠল চোখে। তীব্রর কথা শুনে তো মনে হলো প্রেমের নেশায় বুঁদ হয়ে আছে। আর সে প্রেমের বলি চড়াতে মেয়েটাকে যদি জামশেদ সরিয়ে ফেলতে চান, দুজনের মাঝে কুরুক্ষেত্র বাঁধবে নিশ্চিত। আর এই যুদ্ধই হবে আবুলের ব্রহ্মাস্ত্র। এক ঢিলে দুই পাখি মারবেন তিনি। তীব্র না থাকলে জামশেদের মাথায় হাত বুলিয়ে নিজের স্বার্থ হাসিল করা, আবার জামশেদের ছায়া না থাকলে ওই অসভ্য ছেলেকে একটা উচিত শিক্ষা দেয়া। সেদিন চর মেরেছিল ওনাকে, ওই চর আবুল কোনোদিনও ভুলবেন না। একটা উপায় শুধু আসুক, চরটার দ্বিগুণ ফিরিয়ে দেবে ওকে। আবুলের পক্ষে তখন পৈশাচিক শ্বাস। চেহারায় উদ্বেলিত আনন্দ, স্ফূর্ত চিত্তে বললেন, ঠিক আছে স্যার, আমি এখনই ব্যবস্থা করছি। জামশেদ মনোযোগ দিয়ে কিছু ভাবছিলেন। উনি যেতে নিলেই বললেন, না, দাঁড়াও। থামলেন ভদ্রলোক। চশমাটা নাক থেকে উপরে ঠেললেন একটু। জামশেদ নিজেই বললেন, দরকার নেই, বাদ দাও। আচমকা সিদ্ধান্ত বদলে হোঁচট খেলেন আবুল। অবাক কণ্ঠে বললেন, কেন স্যার, হঠাৎ কি হলো? জামশেদ চেয়ারে পিঠ হেলিয়ে বড় আরাম করে বসলেন। চোখে মুখে পাকা রাজনীতি বিদের ছাপটা স্পষ্ট ফুটে উঠল। বললেন, কিছু হয়নি। আসলে ভেবে দেখলাম মেয়েটাকে মেরে আমার কোনো লাভ নেই, বরং ক্ষতি। আবুল বুঝলেন না, মুখায়ভাবে কৌতূহল। জামশেদই বললেন, যাকে তীব্র এত ভালোবাসে তাকে সরানোর কাজ যে একমাত্র আমারই হবে, এটুকু বোঝার মতো বুদ্ধি আমার ছেলের আছে। যা বেপরোয়া! একবার চেতে গেলে পুরো গণভবনের সেনা পাঠিয়েও রাখতে পারবো কিনা সন্দেহ। ব্যাপারটা অহেতুক সম্পর্ক খারাপ হবে, বুঝলে? আমার একমাত্র বংশের প্রদীপকে চটিয়ে কি লাভ বলো তো আবুল? ভ্রু উচালেন ভদ্রলোক। আবুলের মুখ কালো হয়ে গেল, উদ্বেগ নিয়ে বললেন, কিন্তু স্যার, তাই বলে অমন চালচলহীন অনাথ মেয়ে কিনা ছোট স্যারের বউ হবে? আপনার সম্মান কোথায় যাবে তাহলে ভেবেছেন? কথার পিঠে শব্দ করে হেসে উঠলেন জামশেদ। মাথা নেড়ে বললেন, তুমি ভীষণ বোকা, আর এজন্যই তোমার নাম আবুল। হাসি আর কথা দুটোই সূচের মতো আবুলেরই গতি গিয়ে ফুটল। ভেতরে ভেতরে ফেটে পড়লেন রোষে। জামশেদ বললেন, আমি তোমার মতো করে ভাবছি না বলেই আজকে আমি এই চেয়ারে বসে আছি। আমাদের চিন্তাধারায় আমাদের দুজনের তফাৎ আবুল। শোনো, আমি মন্ত্রী, দেশের সবাই আমাকে এক নামে চেনে। এখন কোনো মন্ত্রী যদি জেনে শুনে একটা অসহায় মেয়েকে নিজের বাড়ির বউ করে আর খবরটা পুরো দেশের কাছে ছড়িয়ে যায়, তখন ব্যাপারটা কোথায় পৌঁছাবে ভেবে দেখেছো একবার? পুরো দেশ আমার উদারতায় মুগ্ধ হয়ে আমাকে মাথায় তুলে নাচবে আবুল। প্রতিটা চ্যানেলের শিরোনাম হবে, অনাথ মেয়েকে বাড়ির বউ বানিয়ে মহত্বের পরিচয় দিল স্বরাষ্ট্রমন্ত্রী জামশেদ তালুকদার। চারিদিকে সরব থাকবে এ নিয়ে। আমাকে দেখিয়ে দেখিয়ে ওরা অন্যকে উদাহরণ দিবে। পত্রিকার হেডলাইন হব আমি। কেউ কেউ আমার এই উদারতাকে ফেরেশতার সাথে তুলনা করে বসবে। এদেশের মানুষ বড্ড সরল আবুল। এরা একটা কিছু পেলেই, একটা ভালো দেখলেই হলো, তোমার অতীতের সব খারাপ ভুলে যাবে। একবারে নেচে কুন্দে আউলিয়া বানিয়ে ফেলবে তোমায়। আর এটাই হবে আমার মোক্ষম চাল। সরকারের কাছে নিজের গুড ইমপ্রেশন ধরে রাখতে হলে
আমাকে নিজের বংশমর্যাদার কথা আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে আবুল। তীব্র যা বলেছে তাই মেনে নেব, বুঝেছো? একটু আগে যা বললাম ভুলে যাও ওই সব। আবুল হতবাক হয়ে চেয়ে রইলেন। জামশেদকে নিয়ে যতটা সোজা ভাবেন এই লোক দেখি ততধিক ঘোরেল। কি পেঁচালো বুদ্ধি মাথায়। কিন্তু স্যার আমিও কিছু কম যাই না। আপনার স্বার্থ সিদ্ধি চেয়ে চেয়ে দেখার মতো ধৈর্য অবলের নেই। একবার যখন মেয়েটাকে নিয়ে ঝামেলা হয়েছে, বহিঃশিখা জ্বলেছে আপনাদের দুজনের মাঝে, তখন এই শিকার ফুল কি আবুল তুলবেই? বাপ ছেলের এমন টান টান লড়াই তো এভাবে মিটতে দেওয়া যাবে না। পুষ্পিতার গায়ে এমন আঁচ লাগালেও তীব্র আপনাকে সন্দেহ করবে, আর ঠিক সেই চালটাই চালবে আবুল। লোকও ঠিক হবে, মরবেও মেয়েটা। শুধু আপনার আদেশের জায়গায় আদেশ দেব আমি। তবে আপনি কিচ্ছু ভাববেন না স্যার, ধরা পড়লে নাম আপনারই হবে। এত বছর ধরে আপনার নুন খাচ্ছি, এইটুকু কৃতজ্ঞতা বোধ না থাকলে হয়? আবুলের চেহারায় হিংস্রতার আলো বিস্তর ভাবনার ইতি টানতে অষ্টপুটে ক্রূর হাসি তুললেন। জামশেদ টেবিল হতে মুঠোফোন ওঠান। কানে গুজতেই তিনি সতর্ক কণ্ঠে শুধান, ইয়ে, ছোট স্যারকে ফোন করেছেন স্যার? হ্যাঁ, যেভাবে রেগে মেগে গেল, ডেকে বলি কথাটা, খুশি হবে। আবুল শশব্যস্ত বলেন, না না স্যার, ফোন করবেন না। ছোট স্যারের এখন মাথা গরম, ফোন ধরবে কিনা সন্দেহ। মেজাজটা একটু ঠান্ডা হোক, তারপর না হয় আস্তে ধীরে বললেন। জামশেদের ভ্রুয়ের মাঝে রেখার মেলা বসলো। তিতি বিরক্ত হয়ে বললেন, সব বিষয়ে তোমাকে এতটা পাকামো করতে কে বলেছে আবুল? পিয়ের মতোই থাকো। আমার ছেলে আর আমার মধ্যে তোমাকে যথেষ্ট ঢুকিয়েছি, ব্যাস এখানেই ক্ষান্ত হও। এর বেশি এক পাও বেশি ঝোঁকানোর চেষ্টা করো না। আবুল মাথা নোয়ালেন। অন্তরের খুব অন্তরে রইল। সেখানে জেগে উঠল সংশয়। খুব করে চাইলেন তীব্র ফোন না তুলুক। জামশেদের কল ততক্ষণে চলে গেছে, কিন্তু রিসিভ হলো না। মুখের উপর জেদের বসে খট করে লাইন কাটলো ছেলেটা। ভদ্রলোকের প্রৌঢ় আদলে কিছু হতাশার ছাপ পড়ল, যেই চিহ্ন দেখে আবুল বুঝে ফেললেন ঘটনা। অমনি স্বস্তিতে বুক ফুলিয়ে শ্বাস নিলেন একচোট। নুহা ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ, কিন্তু তখন পুরো ঘর ফাঁকা। মা অফিসে, পুষ্পিতা কলেজে, কিন্তু মিথিলা কোথায়? ও সারা ঘর খুঁজলো, পেল না। ভাবলো হয়তো ছাদে গিয়েছে। এত মাথা ঘামানোর কিছু নেই। মেয়েটা কোনো রকম হাত মুখ ধুয়ে কাজে লেগে পড়লো। আয়েশা পই পই করে বলে গেছেন মিথিলার আপ্যায়নে যেন ত্রুটি না থাকে। হালকা ছাকা দেওয়া রুটিগুলো টেবিলে রেখে গিয়েছেন তিনি। এখন শুধু তাওয়ায় দিয়ে ভালো করে সেঁক দিলেই হবে। নুহা বড় থালাটা হাতে তুলতে গেল, তখনই ঘরে এলো মিথিলা। পা আর দরজা খোলার শব্দে থামলো তরুণী। কৌতূহলে প্রশ্ন করলো, কোথায় গিয়েছিলে আপু? রাগ ঢাকিন জবাব এলো। নাহিদের কাছে। প্রশ্নে ছোট নুহার চপল চোখ থমকায়, হকচকায় অল্প। শুধু টলল তার শীর্ণ হাত। মুখখানায় ফ্যাকাশে দশায় মিথিলার বুক আনন্দে ভরে গেল। আগ বাড়িয়ে বলল, আসলে কি বলতো, নাহিদের সাথে আমার 2 বছরের প্রেমের সম্পর্ক ছিল। মাঝে বিয়ে টিয়ের চক্করে আলাদা হয়ে গিয়েছিলাম, কিন্তু ছেলেটা এত ভালোবাসে আমায়, বিয়ের পরেও আমার অপেক্ষায় পথ চেয়েছিল। আমারও তো পলাশের সাথে তালাক হয়ে গেছে। যখন নাহিদকে বললাম কথাটা, খুশিতে সে কি কান্না! ওর খুব অনুনয় করলো ওর কাছে ফিরে আসতে। ও নাকি এখনো আমাকেই ভালোবাসে। এতদিন নাকি আমার জন্য অন্য কাউকে জীবনে জড়ানো তো দূর, কারো দিকে ফিরেও দেখেনি। শেষ দুটো লাইনে মিথিলার গলার জোর বাড়ল। তারপর চোখের কোণা তুলে দেখল নুহার প্রতিক্রিয়া কি। সেই মেয়ে করুণ দশায় মেতে, রক্তশূন্য মুখ বিবরে কোনো সজীবতা নেই। শক্ত করে চেয়ারের হাতলটাকে দুহাতে চেপে আছে। চোখের ভেতর সমুদ্র জাগার ভাব। কানের পাশে মিথিলার কথাগুলোই শুধু গোল গোল হয়ে ঘুরল। নাহিদ মিথিলার মধ্যে সব ঠিক হয়ে গেছে। এত ভালোবাসার মানুষটার, সেজন্যই বুঝি ওর ভালোবাসাকে দুপায়ে সানন্দে ঠেলে দিল। মুখের উপর পাষণ্ডের ন্যায় ঘোষণা করলো ভালো না বাসার কথা। উদাস নুহার কাঁধে হাত রাখলো মিথিলা। কি ভাবছো? মেয়েটার চটক কাটে, নড়লেও ফিরল না। অক্ষিকুটের জল লুকিয়ে মাথা নাড়ল। কিছু না, নাস্তা দিচ্ছি, দাঁড়াও। মিথিলা ঠোঁট টিপে হাসলো। আকাশে চাঁদ উঠলে কি লুকিয়ে রাখা যায়? ও তো বেশ জানে নুহার মনের অবস্থা কি, আর এটাই যেন তার আনন্দের অন্যতম কারণ। মনে মনে বলল, আমার নাহিদের দিকে হাত বাড়ানো কেমন লাগছে এখন নুহা? এবার বোঝো মজা। আহারে বাচ্চা মেয়েটা, কেন যে মরতে নাহিদকেই ভালো লাগতে গেল। এখন প্রতিদিন তোমার সামনে নাহিদের সাথে প্রেম করব, আর তুমি বসে বসে দেখবে। তারপর টেনে টেনে বলল, খাবো না বুঝলে? নাহিদটা না খাইয়ে ছাড়লো না, একেবারে নিজের হাতে খাইয়ে দিয়েছে।
চকিতে ফিরল নুহা, নিস্তব্ধ আওড়ালো। উনি তোমাকে খাইয়ে দিয়েছেন? হ্যাঁ, এত অবাক হচ্ছে যে? আগেও তো খাইয়ে দিত। আমরা যখন দেখা করতাম ও আমার হাতই ছাড়তো না, জানো। সত্যি, ছেলেটা এতদিনে একটুও বদলায়নি। ওর পাগলামোগুলো দেখতে মাঝে মধ্যে তো আমি খুব বিরক্ত হয়ে যাই। নুহার চোখ জ্বলছে, পুরে ছারখার তার বুক। কাষ্ঠ হেসে ভাবল, একজন ভালোবাসা পেয়ে বিরক্ত হয়, আর একজন চেয়েও পায় না। আমি একটু বের হব, বুঝলে। এখানে নাকি জিনিসপত্রের দাম অনেক কম। ভাবছি কিছু কেনাকাটা করি। তুমি যাবে আমার সাথে? আনত চিবুকে মাথা নাড়ল নুহা। মিথিলা এক কথায় ঘরে চলে যায়। ঠোঁটের ভেতর কুটিল হাসি। ফিরে এলো ব্যাগ হাতে। থাকো, হ্যাঁ, আমি যাবো আর মিথিলা আসবো। বলল। ও বেরিয়ে গেল কিছুটা তাড়াহুড়ো পায়ে। একটা মিথ্যে বলার বলেছে। এখন বাইরে গিয়ে সবার আগে নাস্তা করতে হবে। বিয়ের সময় পলাশ দেনমোহর শোধ করেছিল, সেসব মিথিলা নিজের অ্যাকাউন্টে রেখে দিয়েছে। আপাতত হাত খরচা নিয়ে চিন্তা নেই, সামনেও হবে না। নাহিদ আছে তো। তার প্রস্থান পথে চেয়ে নুহার দু চোখ জলে ছাপিয়ে যায়। আটকে রাখার ইচ্ছে হলো না, বরং বাঁধের স্বাদ খুলে দিল। অমনি তেড়ে আসা বর্ষার ফোঁটা হয়ে সেসব ছিটকে পড়ল টেবিলে। সকালের খাবার সামনে নিয়ে কেবল বসলো নাহিদ, কিন্তু অন্য মনস্ক চিত্তে খিদের দেখা নেই। এখনো মাথার মধ্যে ছটফটিয়ে ঘুরছে মিথিলার কথা, আর এখানেই তার সবকিছু জট পাকিয়ে যাচ্ছে। মিথিলার বিয়ে ওর বাবা জোর করে দিয়েছিলেন, কিন্তু নাহিদের তো কখনো এমন কিছু মনে হয়নি। যতবার সে মেয়েটার সঙ্গে ফোনে অনুনয় বিনয় করতো, মিথিলা তো প্রতিবারই তুচ্ছ তাচ্ছিল্য করেছে। নম্বরটা অবধি ব্লক করা ছিল, কারণ একটাই, তার রোজগার ছিল না, এখনো নেই। কিন্তু তফাৎ হচ্ছে, এখন সে নিজের পায়ে দাঁড়াতে চাইছে, তখন চায়নি। প্রথম চাকরিটা যাওয়ার পর আবারও অনেক জায়গায় সিভি জমা করেছে নাহিদ। কোথাও না কোথাও তো ডাকবে, কিন্তু তখন তখন তো মিথিলা পলাশের সাথে তাকে তুলনা করেছিল। কানাডায় বিলাসবহুল জীবনের জন্যই তাকে বিয়ে করবে না এসবও বলেছিল। তাহলে আজ হঠাৎ কি শুনছে সে? কোনটা সত্যি, মিথিলার ওই কান্না, না ওর কথা? ও বোকা ঠিক আছে, কিন্তু তাই বলে সত্যি মিথ্যের তফাৎ বুঝবে না? মন তো বলছে মিথিলার কথা মিথ্যে, আর মস্তিষ্ক বিভ্রান্ত। নাহিদ কোনো সিদ্ধান্তে যেতে পারল না। ফোঁস করে শ্বাস ফেলে রুটির টুকরো মুখে তুলতে গেল, কি মনে করে থামলো ফের। চোখের পর্দায় নুহার মলিন মুখটা ভাসতেই তার বুক মোচড় দেয়। আচ্ছা, নুহা কি খেয়েছেন? কাল রাতেও তো কিছু খেলো না। অন্তত নাহিদ খেতে দেখেনি। যার জন্মদিনের জন্য এত কিছু রান্না হলো, একটা দানাও মুখে নেয়নি। সকালে খেয়েছেন তো? ও কি গিয়ে দেখবে একবার? এখন তো ওনার ভার্সিটির ভ্যাকেশন চলছে, নিশ্চয়ই বাসায়। নাহিদ তৎপর উঠে গেল। দরজা খোলা তখনও। চৌকাঠে এলে ভেতরে ডাইনিং টেবিল দেখা যায়। নুহা সেখানে বসে, শুধু টেবিলের উপর থাকা দু হাতের উপর মাথা ঠেসে রাখা। একটু পরপর পিঠ কাঁপছে। নাহিদ থমকে দাঁড়ালো। নুহা কি কাঁদছেন? কেন? আন্টি কি কিছু বলেছে? পরপর মনে হলো মায়ের বকুনিতে কেঁদে ভাসানোর মতো মেয়ে নুহা নয়, তাহলে কোনোভাবে ওর জন্য নয় তো? উৎকণ্ঠায় চৌচির হয়ে ছেলেটা এক পা বাড়াতে চেয়েও ফিরিয়ে নিল, আবার বড় মায়া নিয়ে ডাকলো, মিস নুহা। চেনা স্বরে ত্রস্ত মাথা তুলল মেয়েটা। অদূরে দাঁড়িয়ে নাহিদ। প্রশস্ত লম্বাটে ছেলের মুখে অপার সাজের প্রভা। এই মুখ স্বপ্নে কতবার দেখে দেখে নুহার দিন কেটেছে, কে বুঝবে, বোঝাবেই বা কাকে? তবে প্রেমের তাণ্ডবে তার বুকে ক্ষণিকের কিরণ ছুটে এলো। সেকেন্ড কয়েক কাটলো, পরপরই তা নিভে গেল আবার। নাহিদ এখানে কেন এসেছে? নিশ্চয়ই মিথিলা আপুর জন্যে। নুহা চোখ মুছল। ওপাশ থেকে হেঁটে এলো, হনহন করে দাঁড়ালো মুখোমুখি, শক্ত কণ্ঠে শুধালো। কি চাই? নাহিদ উত্তর দিল না। তার পূর্ণ চোখ নুহার মুখ বিবরে। প্রথম কিনা কে জানে, তবে আজকে মেয়েটার শ্যামলা বদন দেখতে বড় মনোযোগ দিল নাহিদ। লালচে ভেজা চোখ দুটো কি টানা টানা, তেজে ফুসে ওঠা চোখা নাক, শুষ্ক ঠোঁট কাঁপছে। আচ্ছা, এই চোখ দেখে দেখে নাহিদ কি একটা কবিতা লিখতে পারবে না? আপনার রূপ শ্রাবন্তের কারুকার্যের মতো। বহুদূর হতে দেখো কোনো দক্ষ নাবিক নির্মিষ দিশা হারাতে পারবে। জীবনানন্দের মতো বলতে পারবে না? পরপরই সচেতন হলো নাহিদ। ছিছি, এসব কি ভাবছে? নুহা তোর বন্ধু, বন্ধুকে নিয়ে এমন নিচু চিন্তা ওর মনে এলোই বা কেন? তার চুপ থাকা আর চেয়ে থাকা দুয়ে মিলে যেন নুহার দুঃখে এক মুঠো ঘি ঢেলে দেয়। স্ফুলিঙ্গের ন্যায় জ্বলে উঠে ক্রোধ। থমথমে গলায় বলে, মিথিলা আপুকে খুঁজতে এসেছেন তাই না? আপু নেই, এখন যান। নাহিদ নড়ে উঠল, ধ্যান ভাঙল তার। তাজ্জব চোখে বলল, তা কখন বললাম? নুহা বলল, বলেননি, আমি বুঝতে পেরেছি। না হলে আপনি তো আমাদের ঘরে কোনো দিন আসেন না। মিথিলা আপু ছাড়া তো এখানে আপনার কোনো কাজ নেই। কথাটাই কি ছিল জানা নেই, কিন্তু নাহিদের বুকে দুম করে লাগলো। মনের ভেতরে জেগে ওঠা প্রশ্নের পিছু নিয়ে ভাবল, সত্যি কি আপনার এখানে কিছু নেই? নাহিদের প্রতি উত্তর না পেয়ে নুহার অন্তঃপট খান খান হয়। মানুষটা তাহলে সত্যি মিথিলার খোঁজে এসেছে? তার রাগের বশে উগড়ে দেওয়া কথাটাও কি আরামসে মেনে নিল?
ভালো না বাসুক, বন্ধুত্বের খাতিরেও কি বলতে পারতো না? কে বলেছে আমার এখানে কিছু নেই? এই যে আপনি আছেন নুহা, আমার বন্ধু। নুহার কান্নার ঢেউ আবারও ধেয়ে এলো। ফ্যাসফ্যাসে চিত্ত হতে মুক্তি চায় তার, কিন্তু নাহিদ সামনে থাকলে আদৌ কি সম্ভব এসব? বোঝার স্বরে অতিষ্ঠতার সুর টানল সে, বিরক্ত গলায় বলল, আপনি প্লিজ এখন আসুন, আপনাকে আমার সহ্য হয় না। ঘোষণা দিয়ে মুখের উপর ধরাম করে দরজা চাপায় নুহা। নাহিদের কণ্ঠ বিহবলতায় রোধ হয়ে পড়ল। পোড়া মরণ শ্বাস ঠিকরে এলো বুকে। মিথিলার বিয়েতে কি এমন কষ্ট হয়েছিল, নাকি এর চেয়েও বেশি? নাহিদ হিসেব মেলাতে পারল না, শুধু বুঝলো নুহার অবজ্ঞা দেখার মতো যন্ত্রণা তার জন্য পৃথিবীতে নেই। মাথার উপর যেদি সূর্য আড়াআড়ি বসেছে, বাতাসে কেমন খড়খড়ে ভাব। পুষ্পিতা মুখ কালো করে ব্যাগ থেকে ফোন বের করলো। তীব্র কলেজে আসেনি, আর এখন স্যার না এলে সবকিছু বিবর্ণ লাগে তার। কত কষ্টে ক্লাসে মন টিকিয়ে রেখেছিল। পুষ্পিতা হাঁটতে হাঁটতে তীব্রর নম্বরে ডায়াল করলো। সে মানুষ ড্রাইভিং এ তখন, বাবার সাথে একটা শক্ত লড়াইয়ের পর ক্ষিপ্ত মেজাজ তুঙ্গে। এই সময় মুঠোফোনের শব্দটা সেথায় কেরোসিন ঢালার মতো। বড্ড বিরক্ত হলো তীব্র। পাশের সিটে রাখা ফোন, ও কপাল কুচকে চায়, দৃষ্টিতে অনীহা, অথচ স্ক্রিনের সেভ করা নাম্বারটা সে অনীহা ভাসিয়ে নিল দূরে। ফোন তুললো তীব্র, কল কেটে ব্যাক করলো। তুখোর রাগ এক লহমায় চাপা দিয়ে খুব শান্ত গলায় বলল, বলো। পুষ্পিতা মন খারাপ করে বলল, আপনি কলেজ এলেন না কেন স্যার? প্রশ্ন নয়, তীব্রর ক্ষুব্ধতার অনলে এ এক পশলা মাখা বৃষ্টি। মুহূর্তে কঠিন চিবুক শীতল হলো তার। শুধালো মিস করেছো? মেয়েটার আর্দ্র জবাব। সারাদিন পর হাসলো তীব্র, জানালো, কাছাকাছি আছি, আর কিছুক্ষণ লাগবে। আপনি আসবেন? কেন তাড়াতাড়ি এলে সেদিনকার ধারটা কি আজ ফ্রিতে দেবে? পুষ্পিতা আইঢাই করে উঠে, অসহ্য আওড়ায়। উফ, আবার? মেয়েটার রাস্তার এক পাশ ধরে হাঁটছিল, পূর্ণ মনোযোগ মুঠোফোনে। প্রিয় পুরুষের সাথে কত কথা তার, কড়া রোদটা অবধি সেই আলাপ তোরে প্রতাপ দেখাতে ব্যর্থ। ঠিক সেই সময় সজোরে একটা মাইক্রো ব্রেক কষলো পাশে। পুষ্পিতা হকচকায়, বুকটা কেমন ছ্যাদ করে ওঠে। শীর্ণ হাত থেকে খসে পড়ে ফোন। খট করে লাইন কেটে গেল। তীব্রর কথা থামে, অবাক হয়। কথার মধ্যে ভিতুমে লাইন কাটবে কেন? সে ত্রস্ত কল দিল, কিন্তু মেলি রিনরিনে শর্ট ছুটে এসে জানালো নম্বর সুইচ অফ। তীব্র অস্থির হয়ে পড়ল, সাথে বাড়িয়ে দিল ড্রাইভিং এর গতি। তার ভেতরটায় অশনি সংকেত বাজনা ছুটিয়েছে। মনে হচ্ছে সামনে কিছু একটা হবে, যার ক্ষমতা আচমকা জাগা সুনামির থেকেও ভয়ানক, যা এক ধাক্কায় লন্ডভন্ড করে দেবে তার জীবনের সমস্ত সুখ। গাড়ির ভেতর হতে দুজন মুখোশধারী লোক লাফিয়ে নামায় পুষ্পিতার মস্তিষ্ক রুদ্ধ হয়ে যায়। চেঁচাবে, পালাবে, কিন্তু বিবশ চিত্তে মেটা নড়তেই পারল না। একজন তার হাত চেপে ধরল, অন্যজনের হাতে ক্লোরোফর্ম মাখা রুমাল। পুষ্পিতার শ্বাস থেমে যায় আসন্ন দশা ভেবে। রুমাল হাতের লোকটি যখনই হামলে আসবে, সম্মুখ হতে তেড়ে আসা প্রকাণ্ড লাথিতে ছিটকে পড়লেন দূরে। ভীত সন্ত্রস্ত পুষ্পিতা চকিতে পেছনে ফিরল। ফর্সা মুখের আগন্তুক তার দৃষ্টির তোয়াক্কা করেনি। অন্য লোকটাকেও প্রহার করলো সহসা। দুজনেই পিচের বুকে লুটিয়ে থাকে, ঘাবড়ে যায়। পাল্টা আঘাতের সাহস না করে ত্রস্ত গাড়িতে উঠে বসে। তাদের উপর দায়িত্ব কেবল পুষ্পিতাকে তুলে নিয়ে যাওয়া। সাই সাই ছোটা গাড়ির পিছে পা দৌড়েও থামলো আগন্তুক। পুষ্পিতা ত্রাসে জুবুথুবু। পরপর ঘটা ঘটনায় স্নায়ুরাও বিকল হয়ে আছে। আগন্তুক মাটি হতে তার কাঁধের ব্যাগ তুলল, ধুলো ঝেড়ে ঝুড়ে এগিয়ে দিল সামনে। নাও। পুষ্পিতা বিস্মিত, ব্যাগটা ধরল বিভ্রম ভুগে। লোকটাকেও আগে কখনো দেখেছে বলে মনে পড়ে না, অথচ তুমি করে বলছে। তারপর আশেপাশ চেয়ে ফোন খুঁজলো সে। মানুষটা শুধালেন, কি খুঁজছো? পুষ্পিতা ছোট কণ্ঠে বলে, না মানে আমার ফোনটা। আগন্তুক নিজেও খুঁজে। এক কোনায় ঘাসের উপর পড়ে আছে, সেটা গিয়ে তুলে আনলো। বাটন ফোন খুলে 3 ভাগ হয়ে গেছে। মানুষটা নিজ দায়িত্বে ব্যাটারি সহ ব্যাক পার্ট আটকে সব ঠিকঠাক করে দিল। বিজয়ের শ্বাস নিয়ে বলল, নাও, হয়ে গেছে। ফরচুনেটলি ডিসপ্লে ভাঙেনি। পুষ্পিতার অবস্থা দুরূহ। অচেনা অজানা মানুষ এমন ভাবে কথা বলছে যেন বহুদিনের চেনা। প্রশ্নখানা সে মনে চেপে রাখতে পারে না, বলেই ফেলল, আপনি কি আমাকে চেনেন? সঙ্গে সঙ্গে উত্তর দিল সে, হ্যাঁ, চিনবো না কেন? তুমি পুষ্পিতা, তাই তো? মেয়েটার কণ্ঠশৃঙ্গে। আপনি কি করে জানলেন? সে মানুষ চমৎকার করে হাসলো, গর্বের সাথে জানালো, আমি শাফিন, তীব্রর বন্ধু। তোমাকে সেদিন ভুল করে আমিই তুলে নিয়ে গিয়েছিলাম। পুষ্পিতা চমকে বলল, কি? হাঁ করে আগাগোড়া মানুষটাকে দেখলো সে। শাফিনের চেহারা হাস্যোজ্জ্বল, বেশ লম্বা, কিন্তু তীব্রর বন্ধুদের তো চেনে। কই, একে তো কখনো দেখেনি। শাফিন বোধহয় ব্যাপারটা বুঝতে পারলো, নিজেই বলল, আমি ঢাকায় থাকি, চাকরি রেখে আসা হয় না এখানে। তবে এবার বেশ কদিনের ছুটি নিয়ে এলাম। বন্ধুদের ছাড়া ওখানে একা একা একদম মন টেকে না। পুষ্পিতার সব উত্তর মিলল, কিন্তু শাফিনকে ছাপিয়ে তার নিবেশন ঘুরে গেল ফোনের দিকে। তীব্র তো লাইনে ছিল।
কিছু কি শুনেছেন? সাফিন জিজ্ঞাসা করলো তখনই। আচ্ছা, ওরা কারা ছিল, চেনো তুমি? পুষ্পিতার শুকনো মুখে মাথা নাড়ল। ভয় এখনো কাটেনি। সাফিন বুঝে নেয়, ফোঁস করে শ্বাস ফেলে বলে, আচ্ছা ছাড়ো, গন্তব্য যখন এক, চলো একসাথে যাই। হাত তুলে 4 চাকার ভ্যান ডাকলো সে। আগে নিজে বসে বলল। এসো। ভ্যান দেখে স্বস্তি পেল পুষ্পিতা, গুছিয়ে বসলো একপাশে। এখনো তার মাথার ভেতর একই প্রশ্ন ছুটছে, লোকগুলো কারা, ওকেই বা ধরতে এসেছিল কেন? তীব্র গাড়িতে নয়, দুটো ডানা পিঠে বসিয়ে উড়ে এসেছে যেন। জোরালো চাকার গতিতে পুষ্পিতার ফোন বন্ধ পর আধা ঘন্টা রাস্তায় ইতি টেনেছে মিনিট 15-র মাথায়। গাজীপুরে ঢোকার পরপরই ওদের কলেজ। সেখানটা ফাঁকা দেখে তীব্র জিপ ছুটিয়ে বাড়ির দিকে গেল। পুষ্পিতারা ততক্ষণে পৌঁছে গেছে। সাফিন ভাড়া মেটালো ভ্যানের। এক পল আর চোখে দেখলো মেয়েটাকে। রক্তশূন্য চিবুক গলায় ঢুকছে তার। আহারে, ভয় পেয়েছে খুব। পুষ্পিতাকে সহজ করতে কথা খুঁজলো। ও গলা খাকারি দিয়ে বলল, আমি এখন মিরাজদের বাসায় যাব, বুঝলে? তীব্র তো বোধহয় বাড়িতে নেই, তুমি যাও। আর এসব নিয়ে একদম চিন্তা করো না, আমরা তো সবাই আছি তোমার সাথে। সাফিনের এত কথায় অভয় পেল না পুষ্পিতা। মনের ভয় ডর তার মনেই জেগে রইল। অথচ সেই একদিন তীব্র সামান্য আমি আছি বলাতেই একটা ছেলেকেও চর মেরে দিল কেন? তখনও তো মানুষটাকে ভালোবাসেনি, তাদের ভেতর আহামরি সম্পর্ক ছিল না। অথচ তীব্রর একটা কথা ভীতু পুষ্পিতাকে এক মুহূর্তের জন্য কেমন সাহসী বানিয়েছিল। ভাবতে গিয়ে পুষ্পিতা অনুভব করলো ব্রহ্মাণ্ডের বুকে একটা শূন্যের ন্যায় একা দাঁড়িয়ে সে। রাস্তায় এত মানুষ, পাশে সাফিন, এসবেও তার কিচ্ছু যায় এলো না। চারিপাশে আশ্চর্য এক খড়খড়ে শূন্যতা, যে শূন্যতায় তীব্র পাশে নেই। পুষ্পিতার মনে হলো একটা রিক্ত শুষ্ক মরুভূমির মাঠে ছুটছে সে। জলের হাহাকার বুকে মেতেছে, তৃষ্ণার তোপে গলা ফেটেছে, কিন্তু সুরাহার ফল হিসেবে তীব্র দেখা মিলছে না। ঠিক তখনই পরিচিত ওই লাল জিপটা কোথা থেকে ছুটে এসে থামলো। সিট হতে হাওয়ার মতো নেমে এলো তীব্র। পুষ্পিতার ব্যগ্র দৃষ্টি বর্তায় সে পথে। প্রখর শুকনো গলায় এ যেন বরিশার ঝুমঝুম আগমন। মেয়েটার নির্জীব চোখ এক লহমায় পাল্টে সজীবতা এলো। তীব্র সামনে এসে থামে। বক্ষপটে শ্বাসের গতি জোরালো। খসখসে হাতে পুষ্পিতার গাল ছুঁয়ে বলল, কি হয়েছে তোমার? ওভাবে ফোন কাটলে কেন? মেয়েটা জবাব দিল না। গালের উপর তীব্রর হাতটা ছুড়ল বড় আলতো করে। এক্ষুনি যে শূন্যতায় হা হুতাশ ছিল বুকে, তড়িৎ মিটে গেছে তা। ভালোবাসার এত জোর, এত ক্ষমতা! চোখ ছলছল করে উঠল পুষ্পিতা। তীব্র আরো উদ্বিগ্ন হয়ে পড়ে। কিছু বলতে যাবে, হঠাৎ চোখ পড়ল পুষ্পিতার পেছনে। অমনি হাসলো সাফিন, উৎফুল্ল চিত্তে শুধালো, কেমন আছিস? তীব্র অবাক হয়ে বলল, তুই এখানে আসবি বলিসনি তো? সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু দেখ, এখানে এসে নিজেই সারপ্রাইজড হয়ে গেছি। আচ্ছা, ওকে একা ছাড়িস কেন তুই? এখানে এসেছে বেশি দিন তো হয়নি। গাজীপুর কেমন জায়গা তুই জানিস না? আমি সময় মতো না এলে আজ কি হতো জানিস? তীব্র বুঝতে না পেরে বলল, কেন, কি হয়েছে? সাফিন সবটাই বিস্তারিত বলল। তীব্র বিস্মিত স্তব্ধ, ঠোঁট ফাঁকা করে চাইল পুষ্পিতার পানে। নজরের অর্থ হয়তো বুঝে নিল মেয়েটা। বলল মিহি গলায়, আমি ঠিক আছি এখন। উনি আশায় ওরা কিছু করতে পারেনি। কিন্তু তীব্র চিবুকের ধার অচিরে কেমন কঠিন হয়ে যায়। চোখের ভেতর সদর্পে জ্বলে ওঠে শিখা। দুজন লোক পুষ্পিতাকে তুলে নিতে চেয়েছিল। এসব তো আর এমনি এমনি হবে না। এই কাজ কার, কে লোক পাঠিয়েছিল? তার মাথার মধ্যে জেগে ওঠে বাবার নাম। পরপরই তা নাকচ করল তীব্র। এতটা বোকা জামশেদ নন। ভীতু মেয়েকে নিয়ে মাত্রই যে লড়াই শুরু হলো, সেখানে সেই মেয়েকে আঘাত মানে তীব্র সন্দেহের তীর যে ওনার দিকেই যাবে, সেটুকু বোঝার মতো অভিজ্ঞতা মন্ত্রীর আছে। তাহলে ওই কক্ষে আরেকজন ছিল, আবুল। তীব্রর মন বলল, তীক্ষ্ণতা বলল, এসব ওই বুড়ো কুলাঙ্গারটার কাজ। সে দাঁত খিচড়ে নীরব ছক সাজালো মাথায়, যাতে স্পষ্ট লেখা, আবুল, দুর্ভোগের জন্য তৈরি থাকিস। তীব্রর ভাবনা কাটলো পুষ্পিতার আওয়াজে। এতক্ষণে সহজ হয়েছে মেয়েটা। বিস্তর পথের পরেও তীব্রর এইটুকু সান্নিধ্যে স্বস্তি ফিরেছে বুকে। বড় বিনয়ী গলায় বলল, আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি ছিলেন বলেই হয়তো আজ বেঁচে গেছি। উত্তরে দারুণ ভঙ্গিতে হাসলো সাফিন, কিন্তু তার তীক্ষ্ণ নজর পড়ে রইল তীব্র হাতের উপর, যেটা পুষ্পিতার পিঠ ছড়িয়ে পেল বাহু আঁকড়ে বসেছে। দুপুরের রোদের তাপে শস্য ক্ষেতের প্রকৃতির ঝুমঝুমি সুর বাজছে। আলোতে মাখা প্রজাপতির সাথে পাল্লা দিয়েছে মেঘ। চারিদিকে হেমন্তের শীতল বাতাস। সকালের মুহূর্তটা আজ বড্ড তাড়াতাড়ি পার হলো। ঘড়িতে সময় অনেক। চঞ্চলতায় মোড়ানো নৈসর্গের মাঝে বুকের ভেতর এক পশলা বিষাদ নিয়ে নাহিদ বিছানায় শুয়ে আছে। পাশের টেবিলে সকালের সেই শুকনো বাসি রুটি। কোনায় টলটল করছে গ্লাসের জল। নিরলস দুপুরে নাহিদ উদাস মনে কোনো দিকে নেই। ভাবুক চিত্তে কেবল নুহার দখলদারি নিয়ে অদূরের
দেয়াল দেখছে সে। নুহা ওভাবে বলতে পারলো ওকে? আপনাকে আমার সহ্য হয় না। কথাটা উচ্চারণের আগে একটু বিঁধল না। অমন মুখের উপর দৌড় আটকে দেয়ার চিত্রতে আরেক দফা ব্যথায় ঘায়াল হলো নাহিদ। শেষ কদিন ধরে মেয়েটাকে এক ফোঁটাও হাসতে দেখেনিও, অথচ সেবার ছাদে নাহিদ যখন গাছ লাগাচ্ছিল ঝর্ণার মতো উচ্ছলতা নিয়ে হাসছিল নুহা। ছাদের কথা ভাবতে চট করে একটা ব্যাপার নাহিদের মাথায় চলে এলো। নুহা যে সেদিন বলেছিল মনকে কখনো অন্যের দ্বারস্থে ফেলে রাখতে নেই, এর দায়িত্ব আমাদের, শুধুই আমাদের। মন বড্ড নাজুক, আপনি হাতের মুঠোয় ওকে নিয়ে শাসন করতে পারবেন না, কিংবা যা বোঝাবেন ও তাই বুঝবে না। ওকে আকাশে মুক্ত পাখির মতো উঠতে দিতে হবে। ও উড়বে, যতক্ষণ ইচ্ছে ততক্ষণ উড়বে। আপনি শুধু দূর থেকে একটু যত্ন করে আর একটু ভালোবাসা দিয়ে ওকে আগলে রাখবেন, ব্যাস। ও একদিন ফুলের মতো বিশেষ কিছু উপহার দিবে আপনাকে। কিন্তু তা না করে আপনি যদি ওকে ভাগ্যের উপর ছেড়ে রাখেন, তাহলে চলবে কি করে বলুন তো? সহসা ঝট করে উঠে বসলো নাহিদ। বুকের ভেতর অদ্ভুতুরে জ্বালা পোড়া ঘ্রাণ। আচ্ছা, ও কি মনটাকে কেবল মিথিলার দ্বারস্থেই ফেলে রাখছে না, যার কাছে কিনা ওর মনের কোনো মূল্যই নেই? আর এই বোকামির চক্করে কি ও নুহার মতো মেয়েকে হেলায় হারিয়ে ফেলছে? নাহিদের অন্তরে এক অন্যরকম দ্বিসত্তা মাথা তুলে দেয়। একজন বলে নুহাকে কষ্ট দিস না, অন্যজন বলে ও তোর বন্ধু। বন্ধুর সাথে আবার ভালোবাসা কিসের? দুটোর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ছেলেটা হাঁসফাঁস করে উঠল। যদি ভালোই না বাসবে তাহলে সারাক্ষণ কেন নুহাকে নিয়ে ভাববে? নুহা খেলো কি খেলো না, নুহা কাঁদলো কি হাসলো, কেন এসব নিয়ে এত মাথামাতি তার? নুহা কথা না বললে ওর বুক পড়ে কেন? যে মিথিলার শোকে অর্ধবছর নাহিদ হা হতাশ করে কাটালো, সে ফিরে এসেছে, কিন্তু কই, ওর তো সামান্য খুশিও হচ্ছে না। নিজের মাঝে আনন্দের লেশমাত্র নেই। বারবার বারবার শুধু নুহাকেই মনে পড়ে। নাহিদ মস্তিষ্কে দোলাচলে থম মেরে গেল। কোনোভাবে নিজের অজান্তে নুহাকে ভালোবেসে ফেলেনি তো? নাহলে মেয়েটার কথা ভাবলে দুনিয়াটা এমন ঝিমঝিম করে কেন? তখনই কারো পায়ের আওয়াজ এলো কানে। নাহিদ মুখ তুলে চায়। মিথিলা এসেছে দেখে শটান দাঁড়িয়ে পড়ল। হাসির ফোয়ারা নিয়ে এগিয়ে আসা মেয়েটার পানে প্রশ্ন ছুড়ল তৎপর। তুমি ভিতরে এলে কি করে? দরজা তো হা করে খুলে রেখেছো? দিন দুপুরে কেউ এমন করে? যদি চোর ঢুকে যেত? নাহিদ হিসেব মেলাতে পারল না। দরজা খোলা রেখে এসেছে, সেই কখন এলো ওই ফ্ল্যাট থেকে? এতটা সময় খোলা ছিল আর ও কিছু খেয়ালও করেনি? সব ধ্যান কি নুহা নিয়ে গেছে? ছেলেটা ফের বিরক্ত হয়। আবার নুহার কথা কেন? ভুল করে দরজা খোলা রেখেছে হয়তো, তাতেও নুহার প্রসঙ্গ তুলবে কেন? আজকাল ওর ভাবনা, সব চিন্তা কেন ওই মেয়েটাতেই আটকায়? ওপাশ হতে দুরন্ত পায়ে এগিয়ে এলো মিথিলা, হাত ধরল। প্রফুল্ল চিত্তে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।